আইএলস রাইটিং টাস্ক 1। আমরা জানি আইএলস রাইটিং টাস্ক 1 এর একাডেমিকের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়া, কমে যাওয়া, তারপর হচ্ছে স্টেডিনেস, তারপরে হচ্ছে আপনার স্ট্যান্ডেবিলিটি, তারপর হচ্ছে ফ্লাকচুয়েশন, এগুলো অনেকবার প্রকাশ করতে হয়, একবারের বেশি প্রকাশ করতে হয়। তো এখানে রাইটিং টাস্ক 1 এ যদি আমরা একই ওয়ার্ড বারবার নিয়ে আসি সেক্ষেত্রে মার্ক কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এবং কমে যায়। তার জন্য এখানে আমাদের কিছু সিনোনিম জানা দরকার, কোথায় ভার্ব ফর্ম হবে, কোথায় নাউন ফর্ম হবে, কিভাবে আসবে তার কিছু এক্সাম্পল দেখাও দরকার। আজকের এই লেসনে আজকে চেষ্টা করব আপনাদের এই প্রবলেমটাই দূর করে দেওয়ার জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার। আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে আইএলস প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি আইএলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, আপনি কি অবস্থায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন এবং কিভাবে ইমপ্রুভ করা যায়, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসি আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে কিছু ওয়ার্ড আমাদেরকে জানতে হবে। চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ভোকাবুলারি টু শো দ্য চেঞ্জেস। আমরা জানি আইএলস রাইটিং টাস্ক 1 একাডেমিকের ক্ষেত্রে কখনো বৃদ্ধি পাওয়া, কখনো হচ্ছে কমে যাওয়া, অথবা হচ্ছে কিছু সময় ফ্লাকচুয়েশন, হঠাৎ করে বৃদ্ধি পাওয়া, হঠাৎ করে কমে যাওয়া, এই যে ধরনের ট্রেন্ড, এগুলো আমাদের বর্ণনা করতে হয়। তো সেগুলোর নাউন ফর্ম কি, ভার্ব ফর্ম কি, আমরা সেগুলো দেখবো। তো প্রথম ট্রেন্ড হচ্ছে ইনক্রিজ। তো ইনক্রিজের আমরা ভার্ব ফর্ম হিসেবে রাইজ ব্যবহার করতে পারি, ইনক্রিজ ব্যবহার করতে পারি, গো আপ ব্যবহার করতে পারি, আপলিফট ব্যবহার করতে পারি, রকেট ব্যবহার করতে পারি, ক্লাইম্ব, আপসার্জ, soar, shoot up, improve, jump, leap, move, upward, skyrocket, soar, search। এখন এই ওয়ার্ডগুলো যে দিয়েছি, এখানে আরও একটা প্লাস পয়েন্ট আছে, এগুলো সবই কিন্তু আপনার একাডেমিক ইংলিশ বা ফর্মাল ইংলিশ, আপনি যেটাই বলেন। এখানে কিন্তু কোনো ইনফর্মাল ওয়ার্ড নেই। তো এগুলোকে যদি আমরা নাউন ফর্মে নিতে চাই, তো নাউন ফর্ম কি? আ রাইজ, অ্যান ইনক্রিজ, অ্যান আপওয়ার্ড ট্রেন্ড, আ গ্রোথ, আ লিপ, a jump, an improvement, a climb। এখন কথা হচ্ছে নর্মালি ভার্বের আগে এ অথবা এন নিয়ে আসতে হয়। এখন এ কখন আনবো? যখন পরবর্তী ওয়ার্ডটা কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে। আর এন কখন আনবো? যখন পরবর্তী ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তার মানে যে আই দিয়ে শুরু হচ্ছে, তখন হচ্ছে আমরা এন নিয়ে আসবো। নর্মালি ভার্বের আগে আমরা যদি এ অথবা এন নিয়ে আসি তাহলে সেটা নাউন ফর্মে চলে যায়। তাহলে এটা হচ্ছে ইনক্রিজ। সবগুলোর অর্থই এখানে বৃদ্ধি পাওয়া, এগুলো সবগুলোর অর্থই হচ্ছে বৃদ্ধি পেয়েছে, এরকম আর কি বোঝায়। তো ডিক্রিজ মানে কি? কমে যাওয়া। ফল, ডিক্রিজ, ডিক্লাইন, প্লামেট, প্লাঞ্জ, ড্রপ, রিডিউস, কলাপস, ডেটেরিওরেট, ডিপ, ডাইভ, গো ডাউন, টেক আ নোজ ডাইভ, স্লাম, স্লাইড, গো, ইনটু ফ্রি ফল। এই সবগুলো হচ্ছে কমে যাওয়া বোঝাচ্ছে, তবে এগুলো কি? ভার্ব। এগুলো হচ্ছে আপনার নাউন। আ ফল, আর ডিক্রিজ যেমনটা বলেছিলাম যে এ এন যোগ করলেই আপনার এগুলো হয়ে যাবে। আর রিডাকশন, আর ডাউনওয়ার্ড ট্রেন্ড, আর ডাউনওয়ার্ড টেন্ডেন্সি, আর ডিক্লাইন, আর ড্রপ, আর স্লাইড, আর কলাপস, আর ডাউনফল। এগুলো হচ্ছে কমে গিয়েছে বোঝাচ্ছে, আর এটা হচ্ছে কমছে বোঝাচ্ছে। মানে এটা তো ক্রিয়া আর নাউন, এই হচ্ছে দুইটার পার্থক্য। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আপনার স্টেডিনেস। আনচেঞ্জড, লেভেল আউট, রিমেইন, কনস্ট্যান্ট, remain steady, plateau, remain the same, remain stable, remain static। এই ধরনের ওয়ার্ড মানে হচ্ছে যে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, আনচেঞ্জড অথবা একদম লেভেল পর্যায়ে আছে। আর স্টেডিনেস, আর প্ল্যাটো, আর স্টেবিলিটি, আর স্ট্যাটিক, এগুলো হচ্ছে পরিবর্তন মানে হয় নাই, এরকম আছে। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে স্টেবিলিটি বা ফ্ল্যাট। স্ট্যান্ডেবিলিটি, কোনো ধরনের কোনো পরিবর্তনই নেই, সেম। লেভেল, remain, constant, remain unchanged, remain stable, prevail, consistency, plateauate, reach, a plateau, stay, uniform, immutable, label, out, stabilize, remain the same। তো এই ধরনের ওয়ার্ড আমরা এখানে ব্যবহার করতে পারি। এখন তাহলে আমরা কি কি দেখলাম? ইনক্রিজ দেখলাম, ডিক্রিজ দেখলাম, স্টেডিনেস দেখলাম, তারপরে হচ্ছে আমরা স্ট্যান্ডেবিলিটি অথবা ফ্ল্যাট দেখলাম। এরপর আমরা কিছু এক্সাম্পল দেখব কিভাবে এগুলো ব্যবহার করা হলো। দ্য ওভারঅল সেল অফ দ্য কোম্পানি ইনক্রিজড, তো আমরা এটা ইনক্রিজড ব্যবহার করলাম, বাই 20% অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আচ্ছা, দ্য এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ, অফ দ্য অফিস রিমেইনড,
কনস্ট্যান্ট, তার মানে এটার কোনো পরিবর্তন হয় নাই। ফর দ্য লাস্ট 6 months বাট দ্য প্রফিট রোজ বাই অলমোস্ট 25%, তার মানে প্রফিট বেড়েছে 25%, কিন্তু খরচ একই রয়ে গেছে। তো আমরা এইভাবে ব্যবহার নিয়ে আসতে পারি। এরপর হচ্ছে নাম্বার 3, দেয়ার ওয়াজ আ 15% ড্রপ ইন দ্য রেশিও অফ দ্য স্টুডেন্ট এনরোলমেন্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি, তার মানে কমে গিয়েছে, ড্রপ ইন দ্য রেশিও। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে নাম্বার 4, দ্য পপুলেশন অফ দ্য কান্ট্রি রিমেইনড অলমোস্ট দ্য সেম অ্যাজ ইট ওয়াজ 2 years ago, রিমেইনড অলমোস্ট দ্য সেম, তার মানে একই রকম রয়ে গেছে। তারপর নাম্বার 5 কি বলছে, দ্য পপুলেশন অফ দিস টু সিটিস ইনক্রিজ সিগনিফিক্যান্টলি ইন দ্য লাস্ট 2 decades, মানে গত 2 দশক ধরে, অ্যান্ড ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ইট উইল রিমেইন স্টেবল ডিউরিং দ্য নেক্সট 5 years। তার মানে এখানে দুইটা ব্যবহার করা আছে, ইনক্রিজ সিগনিফিক্যান্টলি এবং রিমেইন স্টেবল। পার্টও দুইটা, পপুলেশন দুইটা সিটির হচ্ছে সিগনিফিক্যান্টলি রয়েছে ডেকেড, অ্যান্ড ইট ইজ এক্সপেক্টেড দ্যাট রিমেইন স্টেবল ডিউরিং দ্য নেক্সট 5 years। তো এই হচ্ছে আমাদের কিছু এক্সাম্পল। এখন এগুলো আপনারা হচ্ছে একটু দেখবেন। এখন কথা হচ্ছে সবগুলো যে আপনি একটা লেখায় ব্যবহার করতে পারবেন বিষয়টা এরকম না, আপনি ঘুরিয়ে ফিরে ব্যবহার করতে পারেন, অথবা আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় যে আমি এটাই ব্যবহার করব সেটা আপনি ব্যবহার করতে পারেন। তাহলে আপনি আশা করি আপনার রাইটিং টাস্ক 1-এ আরও ইমপ্রুভ করতে পারবেন। এতক্ষণ আপনারা এই বিষয়গুলো জানলেন, বুঝলেন এবং দেখলেন। এখন করণীয় কি? এখন কথা হচ্ছে আপনি যখন কেমব্রিজ থেকে রাইটিং টাস্ক 1-এর প্রশ্ন নেবেন তখন আপনি এই ওয়ার্ডগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। স্বভাবতই কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করতে গেলে আপনি আটকে যাবেন। তো সেগুলো আবার এই উদাহরণগুলো দেখে সলিউশন করার চেষ্টা করতে হবে, বা তার মডেল আনসার আছে বইয়ের পিছনে, সেখানে যেয়ে আপনার দেখে ম্যাচ করে নিতে হবে। ম্যাচ করে নিয়ে তারপরে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে। আটকে গেছেন মানে এটা ব্যবহার করা যাবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি কোনো একটা কিছু পারছি না তার মানে এটা সঠিক হবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য, আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং একভাবে না হলে অন্যভাবে চেষ্টা করে যেতে হবে। তো যখন চেষ্টা করবেন তখন আশা করি আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে, এবং এটা রেগুলার করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার এটা একটা ফ্লুয়েন্সি না আসছে। এবং কতক্ষণ পর্যন্ত ফ্লুয়েন্সি না আসছে আপনি বুঝতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন যে একই ওয়ার্ড আপনার বারবার ব্যবহার করতে হচ্ছে, তার মানে হচ্ছে ফ্লুয়েন্সি আসেনি। যখন বারবার ব্যবহার করতে হবে না তখন মানে হচ্ছে যে হ্যাঁ আমার এটার ফ্লুয়েন্সি চলে আসছে এবং আমি এটা খুব ভালোভাবেই কি করতে পারবো, ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। তো রাইটিং টাস্ক 1-এর ক্ষেত্রে আমাদের যারা সাবকন্টিনেন্টের মানুষ আছি আমরা, আমাদের ক্ষেত্রে যেটা হয় ওয়ার্ডের রিপিটেশনের কারণে অনেক ক্ষেত্রে আমাদের মার্ক কমে যায়, বা ওয়ার্ডের রিপিটেশন অনেক বড় একটা কারণ মার্ক কমে যাওয়ার। তো আশা করি আপনাদের এই প্রবলেমটা সলভ করতে পেরেছি। এখন আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন যত বেশি, পরীক্ষার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, বানান যেন কোনোভাবেই এখানে ভুল না হয়, কোনোভাবেই যেন আপনার বানান ভুল না হয়। এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট ফ্যাক্ট। যদি বানান ভুল হয় তাহলে এখানে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। সো ডোন্ট মেক এনি স্পেলিং মিস্টেক ইন হিয়ার। তো এই জিনিসটা খেয়াল রেখে প্র্যাকটিস করুন। আপনার পরীক্ষার আগে কমপক্ষে 100 গ্রাফ প্র্যাকটিস করা উচিত, কারণ গ্রাফের বিভিন্ন ধরন রয়েছে। এখানে পাই চার্ট আছে, এখানে আপনার বার গ্রাফ আছে, এখানে হচ্ছে আপনার ম্যাপ আছে, এখানে প্রসেস আছে, তারপর হচ্ছে এখানে টেবল আছে, বিভিন্ন ধরনের গ্রাফ কিন্তু আছে। গ্রাফ কিন্তু ওয়ান টাইপের না, সবগুলো সম্পর্কে আপনার একটা ধারণা থাকা উচিত, কারণ কখন কোনটা দিবে এটা বলা যাচ্ছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডাবল গ্রাফও আসে, মানে দুইটা ইনফোগ্রাফিক গ্রাফ চলে আসতেছে কম্বাইন্ডলি, তখন সেটাও লিখতে হচ্ছে। এই ধরনের ইস্যু কিন্তু আসতেছে। তো আশা করি আপনারা এগুলো মাথায় রেখে কনসিডারেশনে রেখেই প্র্যাকটিসটা করবেন। এতক্ষণ মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর এই লেসনটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.